তিনি বুদ্ধি না মানে সাধারণ মানুষদের কাছে থাকে, যেটাকে বলে কমন সেন্স। একটা মাল্টিপল প্লাগ ব্যবহার করলে তোমার ছোটা হাঁটা সব হয়ে যায়, হ্যাঁ, হাঁচো করা সবগুলোই হয়ে যায়। ঠিক, কার কাছে সেটা আছে? হ্যাঁ, বোধিসত্ত্ব খানের কাছে আছে। অভিনন্দন। হ্যাঁ, শিবরাত্রি করবে না মাসি? না করি না। কেন, শিব নাই তাই? শীত থাকলেই কি না, আর আমরা করি না, মেয়েগুলো থেকেও করি না। মেঘালয় থেকে করো নাই? না, একটু আগে আমাকে বললো কি আবার শিবে নাই আর কি করবো, মানে গিভ অ্যান্ড টেক। শিব নাই, হ্যাঁ শীত নাই, আর শীত থাকতেও আমি করি না, সত্যি কথা। ঠিক আছে, শিব নাই তো জল নাই। তুমি আমার বোরকে নিয়ে নিয়েছো, নো বুঝো একদম। মিনামাসি স্মার্ট, এইভাবেই দুনিয়ায় চলতে হয় সত্যি। আমার শ্বশুরমশাই একজন নতুন ইলেকট্রিশিয়ানের খোঁজ পেয়েছেন। ভজনদাকে দিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু বাবা বললেন হাতের পাঁচ হিসেবে ভজনে কোনোদিনও অসুবিধা হতেই পারে, অনেক রকম কাজে ব্যস্ত থাকে, তো আর একজনের খোঁজ রাখা ভালো, একজন না হলে আর একজন। তো আজকে তাকে ডাকা হয়েছিল, ভদ্রলোক বেশ ভালো, তো তিনি একেবারে কিছুক্ষণের মধ্যে এসেই আমাদের এই প্লাগটাকে ঠিক করে দিলেন এবং আরো কতগুলো ইনস্ট্রাকশন দিয়ে গেলেন। নতুন একটা প্লাগ লাগানোর কথা আমরা বলছিলাম, এই ভদ্রলোক বলেন এই মুহূর্তে সেটার কোনো প্রয়োজন নেই। নমস্কার বন্ধু, জয় শিবশম্ভু। আজকের দিনটা আমাদের এই পাড়াতে এত সুন্দর, মানে এই যে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে একটা মন্দিরে দাঁড়িয়ে আছি, এদিক থেকে ধূপকাঠি ওদিক থেকে ধূপকাঠি সব মিলিয়ে মিশিয়ে, এটা শিব পাড়া তো মানে দারুণ একটা আবহ, মানে এত সুন্দর লাগছে সেটা মানে বলার মতো না, সত্যি কথা। তো যদিও ওই গানগুলোতে আমার ভিডিও এডিট করতে একটু হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমার খারাপ লাগছে না। সকালবেলা উঠেইছি হচ্ছে এইসব শুনে, এবং সারাদিনই এরকমই চলবে। আজকে শিবরাত্রি, কালকে পর্যন্ত চলবে। বিভিন্ন ওই পঞ্জিকা ভেদের সময়ের একটু এদিক ওদিক হচ্ছে, মোটামুটি ওই ধরে নেওয়া যেতে পারে 9টা পর্যন্ত চলবে। আজকে কেউ বলছে 10টা থেকে, কেউ বলছে 11টা থেকে শুরু হয়ে গেছে। তো সকাল থেকে উঠে শিবের মাথায় জল দেওয়ার ঢল, যেহেতু আজকে শিবরাত্রিটা পড়ছে, রাত্রিটা যেহেতু আজকে পড়ছে, আজকের দিনেই দেওয়া উচিত। শিবের পুজোর ক্ষেত্রে না খুব একটা উপাচারে আমি আর যাব না, আমি ঘরের শিব ঠাকুরকেই মাথায় জল দেব, ঘরের উপকরণ দিয়েই দেব, কিন্তু সারাদিন আমি জপের মধ্যে থাকবো, মানে ভেতরে ভেতরে আমার একটা জপ চলবে, কিন্তু আমি যাব প্রায় যতগুলো শিবের ঠাই আছে এখানে আশপাশে, এখানে এটায় হনুমানজি আছেন, ওখানে সেটায় মায়ের ইচ্ছা কালী মন্দিরে, আমি সব জায়গায় যাব। তো আমি জল ঢালবো ঘরের শিবকে, মানে ঘরের যে ছোট প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আমার শাশুড়িমা প্রতিষ্ঠা করে গেছেন সেইটাকে। খুব সুন্দর লাগছে আবহটা। পুজোর ক্ষেত্রে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে উপাচারের বাহুল্য মোটেই প্রয়োজন নেই। হনুমানজির পুজোর যেমন উপাচার প্রয়োজন, বাহুল্য না হোক প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে কেবলমাত্র মনটাই দরকার, শুধু সেটা সমর্পণ। সব পুজোতেই মন দরকার, কিন্তু এইখানে উপাচার কিচ্ছু না করে আপনি দুটি গরিব মানুষকে খাওয়ালেই শিব বেশি খুশি, ইনফ্যাক্ট সবাই তাই, হনুমানজিও তাতে খুশি হয়। কিন্তু তবু তিনি ব্রহ্মচারী, তার পুজোর কিছু নিয়ম আছে। শিবের পুজোর সে অর্থে বিশাল কিছু নিয়ম কানুন সেটা খুব একটা নেই। আমি ঘরের ঠাকুরকেই পুজো দেবো, কিন্তু সব জায়গায় যাব, সব জায়গায় গিয়ে এবং আপনাদেরকে নিয়েও যাব। যদিও আমরা শিব পাড়াতে থাকি, ইচ্ছে করলে সকালবেলা মানে যখন থেকে লেগেছে শিবরাত্রি তখন থেকেই আমরা প্রতি প্রহরে প্রহরে পুজো দিতে পারি, কিন্তু প্রহরে পুজো দেওয়াটাকে ঘরেতেই করব বলে ঠিক করেছি। এখন যেন খুব বেশি করে মনে হচ্ছে আমার ঘরের ঠাকুরই একদম আমার নিজের ঠাকুর। সব ঠাকুরই একই তো, প্রতিষ্ঠা করা ঠাকুর, নিয়মিত পুজো দেওয়া ঠাকুর, সুতরাং সেখানে পুজো দেওয়াটাই আমার বেশি সমীচীন বলে মনে হচ্ছে। তবে বিশেষ বিশেষ তিথিতে মন্দিরে যাওয়াটা যেতেই পারে। আজকেও আমি একটু আগেই বললাম আপনাদের যে আমি যাব, কিন্তু পুজো দিতে যাব না বন্ধুরা, এত ধাক্কা ধাক্কি, তার থেকে বাবা যেখানে কেউ আমাকে নিরবিচ্ছিন্নভাবে জব করতে কোনো রকম বাধা দেবে না, আমি সেখানেই ঠিক আছি। তো আমার শ্বশুরমশাই কিন্তু পরবর্তীকালে আমাকে বলেছেন শুধু পাড়াতে এই 2-3টে ঠাকুর দেখে ঘুরে এসো, আজকে খুব একটা বাইরে যেও না। আর আমাদের এই পাড়াটা না, মানে যাই হোক আর কি বলবো, মানে কিছুক্ষণের মধ্যে এদের তো যে কোনো সেলিব্রেশন সে তো লাল জল ছাড়া সম্পূর্ণ হয় না, আর বিশেষ করে শিবের পুজো। তো সেক্ষেত্রে ব্যাপারটা আমার শ্বশুরমশাই যেটা বলেছেন সেটা ঠিকই। তো আমি দূরবর্তী জায়গায় আর গিয়ে কি বা করবো, আমি ভেবেছিলাম যে ওই মায়ের ইচ্ছা কালী মন্দিরে যাব, কিন্তু ওদের একটা লাইভ হয়েছে, সেখান থেকে আমি দর্শন অলরেডি করে ফেলেছি। এবং নতুন যে শিবের ঠাকুরের যে ইয়েটা হয়েছে না, ওই যে
রবীন্দ্রনগর মোড়ে, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে ভেবে দেখলাম যে ঠিক আছে, সব জায়গাতে শিব একই, সুতরাং এখানেই যাওয়া যাক আর কি। এই দুটো বাড়ির ডাইনে এবং বায়ে যে দুটো মন্দির, সেখানেতেই ভালো। তো যাই হোক, আপাতত এখন আমার উপরের ঠাকুরকে আমি দিয়ে দিলাম এবং নিচের শিবকে, অর্থাৎ আমার ঘরের শিবকে আমি এখন পুজো দিতে এলাম। আকাশটা খুব একটা রোদ্দুর আজকে নেই, একটু মেঘলা মেঘলাই করেছে। আর এই সময়টায় যখন আমি গোছাচ্ছিলাম তখনই হঠাৎ করে কারেন্টটা গেল চলে। পরবর্তীকালে বুঝতে পারলাম ভোলা মহেশ্বর কিরকম ভাবে আমার হাজবেন্ডের কথা শুনেছেন। এত চতুর্দিকে গান বাজছে, ও নিজের কন্টেন্ট করতে পারছিল না। ও আজকে আমাকে বলেছিল যে আজকে যদি আমি কন্টেন্ট না করি তাহলে কি হবে, যদি কিছু তো হবে না। আর না, কিছুই হবে না, এক দিন না হতেই পারে। কিন্তু মনে মনে ওর ইচ্ছে ছিল, ওর একটা জিনিস নিয়ে পড়াশোনা ছিল, সেটা হয়েও গেছিল, কিন্তু হচ্ছিল না কিছুতেই। এবং দেখুন, এই যে টুক করে এই সময়টা কারেন্টটা চলে গেল। ও নাকি ভোলা মহেশ্বরের কাছে বলেছিল যে বাবা, আমাকে কি সারাদিনে 1 ঘন্টা সময় দেওয়া যাবে না, বা আধ ঘন্টা হলেও আমি আমার কাজটা করে ফেলতে পারি, তুমি কি একটু সে ব্যবস্থা করে দিতে পারো? বুম্বাদা উপরে যখন এসছি, মানে এই পুজোটা সেরে, আমি কিন্তু পুজোটা পুরো অন্ধকারেতেই করেছি। তো তখন বুম্বাদা দেখছি জোরসে বলছে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, যেটা ঠিক বুম্বাদার মুখে আমি খুব একটা এর আগে শুনিনি। তা আমি বললাম কেন, কিছু হয়েছে? মানে একটু চোখ মুখ বলে দেখো দিদি। মানে আমি যখন পুজো করতে তোমার বেশ খানিকক্ষণ লেগেছে, আমি যখন উপরে এসেছি তখন ওর কন্টেন্ট করা হয়ে গেছে। বলে আমি ভোলা মহেশ্বরকে বললাম যে আমি আধ ঘন্টাও সময় পেতে পারি না। জিনিসটা হলো ঠিক তার 5 মিনিটের মধ্যে কারেন্ট চলে গেল এবং সমস্ত গান বাজা বন্ধ হয়ে গেল। এই যে চতুর্দিকে যে মাইক বাজছিল, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল, সেগুলো সব বন্ধ হয়ে গেল। আমাদের যেহেতু রয়েছে ইনভার্টার, ও অনায়াসে কন্টেন্টটা যেই কমপ্লিট করলো, মানে জাস্ট তার কয়েক মিনিটের মধ্যেই কারেন্ট চলে এলো এবং আবার গান বাজতে শুরু করলো। তো ও আজকে বলল যে মন থেকে ডাকলে ঈশ্বর সাড়া দেন। সবকিছুকে মানে বুম্বাদাকে যারা চেনে তারা হয়তোবা ব্যাপারটা আরো বেশি রিলেট করতে পারবে। ও খুব একটা ধর্মের কথা বলা মানুষ নয়, কিন্তু ও আজকে খুব মন থেকে বলল ভগবানের কাছে চাইলে ভগবান সেটা দেন, মন থেকে চাইতে হবে। যাই হোক, আমার শিবের পুজো কেবলমাত্র আন্তরিকতা ছাড়া, উপাচারাদি অতি সামান্য, কিন্তু ভালোবাসাটাই রয়েছে। ভয় নেই, কোনো রকম মানে চাহিদাও সে অর্থ আমার কিছু নেই। তিনি আমাকে যে জীবনটা দিয়েছেন সেটা মানে অনেক ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। এত ভালো পরিবার, এত ভালো বাবা মা, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি, জীবন, আপনারা প্রত্যেকে সব মিলেমিশে বাবা ভোলা মহেশ্বর আমাকে ভালো রেখেছেন। কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা। এর অতিরিক্ত আমার কিচ্ছু বলার নেই। সেই ছোটবেলায় পড়েছিলাম আগুনের ছায়া পড়ে না, বিজ্ঞান বইতে পড়েছিলাম, আমার মনে আছে ক্লাস 6 বিজ্ঞানেতে ছিল। অনেকদিন পর আবার মনে হলো যে একটু দেখি তো, জানি পড়বে না, কিন্তু তাও এটা দেখতে আমার এত ভালো লাগছিল, অনেকটা যেন ছোটবেলার মতো। এরকম আগে আমরা এরকম করতাম, জানেন তো, ঠিক এইরকমই করতাম, আবার যেন ছোটবেলার মতোই মনে হচ্ছিল। দেখুন দেখি, আমার বানানো ধূপটা জ্বলছে, কেমন সুন্দর জ্বলছে, কিন্তু শুধু ধূপের ছায়া, আগুনের ছায়া নেই। যাই হোক, তারপর হঠাৎ করে যেটার জন্য দাঁড়িয়েছিলাম বাড়িতে, মানে আমি কোথাও বেরোতে পারছিলাম না, কারণ এই যে একটা মিছিল যাবে, যেটা ওয়ার্ড থেকেই, মানে এটা কিন্তু সরকারিভাবেই ওটা অর্গানাইজ করা হয়। এই ওয়ার্ডটা যেহেতু বিহারি অধ্যুষিত, সেহেতু এদের কাছে তো শিব রাত্রি একটা বিশাল উৎসব। সেজন্য শিব পার্বতীর বিয়ে উপলক্ষে এইরকম একটা প্রসেশন বার করা হয়, যাতে করে সবাই উন্মাদের মতো নাচে। আমার এই ধরনের জিনিসপত্র খুব ভালো লাগে, সত্যি কথা। আর এই কোনো একটা কারণে তো মানুষজন আনন্দিত, ব্যাস তাহলেই হলো। হ্যাঁ, খুব জোরে জোরে গান বাজছে ঠিক কথা, কিন্তু এটা কিছুক্ষণের ব্যাপার, মানে বড় জোর হাফ এন আওয়ারের ব্যাপার। কিন্তু এতগুলো মানুষ লাল জল পান না করেই, বা কিছু কিছু ক্ষেত্রে পান করে আনন্দ করছে, অন্যের ক্ষতি না করে, এইটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, আপাতত
আমি শোনাই আপনাদের যে কি গানে তারা সব নাচছে। বুঝলেন তো? পিয়া হে ভাং, বাজি হে বিট, চড়েগি মস্তি, গায়েঙ্গে গীত। এতে সবাই উন্মাদের মতো নাচছে। এই হচ্ছে ভোলানাথ, হচ্ছে এই পাড়ার লোকজনের বাড়ির লোক আর কি। ওই যে আমাদের লোকায়ত ইয়েতে হয় না যে ধম্ম ঠাকুর তো অ্যাকচুয়ালি শিবকেই বলা হয়। তারপরে মালদার দিকে গাজন, এটাতেও তো ওই বাবা ভোলা মহেশ্বরকে বাড়ির হিসেবেই মনে করা হয়। এখানেও ব্যাপারটা তাই। প্রিয়জনের বিয়েতে যেরকম ভাবে সব নাচে, আজকে শিব পার্বতীর বিয়েতে বছর বছর এরা এরকম ভাবে নাচে, মানে বছর বছর তাদের বিয়ে হয়। আর এই জিনিসটা দেখতে আমার এত ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি আজকে বাড়ি থেকে বেরোইনি। সব উন্মাদের মতো নাচছে, বেশিরভাগই কিন্তু ছেলের থেকে বেশিরভাগই কিন্তু মেয়ে। হ্যাঁ, এবং এই জায়গাটাতে যেহেতু সরকারিভাবেই ব্যাপারটাকে করা হয়, সেহেতু ওই লাল জলের ক্ষেত্রে একেবারেই ভীষণ রকম ভাবে এরা স্ট্রিক্ট থাকে। মানে কেউ অসভ্যতামি এখনো পর্যন্ত আমরা শুনিনি যে এই মিছিলের মধ্যে কেউ কিছু করেছে। আর এই যে দেখুন, শিব এবং পার্বতী ঘোড়ার গাড়ি চড়ে তারা সব সেজেগুজে যাচ্ছে। দেখতে আমার ব্যাপারটাকে এতটাই ভালো লাগে যে আমরা এখন সবাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছি। নিচে আমার শ্বশুর মশাই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই মুহূর্তে উপরে আলপনা দিয়ে আছে, আমি বুম্বাদা টুপুর আলপনা দিই, 4 জনে সারাদিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটা দেখছি। তবে এতদিন পর্যন্ত যেটা হতো যে এই সামনে যে তন্ত্রমতে সিদ্ধ মন্দিরটা, যেটা আমাদের ফ্ল্যাটের পাশে, সেখান পর্যন্ত আসতো। এবারেতে দেখলাম ওটা সামনে দিয়ে বেরিয়ে গেল, মানে অভয়দের বাড়ির ওদিকটা দিয়ে সামনে দিয়ে বোধহয় বেরিয়ে গেল। তো যাই হোক, ঠিক আছে, এর পরেতে আমি বেরোবো, কারণ আমি কখন এটা চলে আসবে মিস করে যাব সেই ভয়েতে কিছুতেই বেরোচ্ছিলাম না। এক একবার এক এক টাইমে আসে, কোনোবার এরকম হয়েছে যে গধূলিতে চলে এসছে, কোনোবার বেশ অনেকটা রাত করে আসে, আবার কখনো কখনো আবার একটু তাড়াতাড়িও আসে। তো এবারে টাইমটা খুব সুন্দর ছিল, আমি এবার অনায়াসে বেরোতে পারবো। আমার ব্যাপারটা খুব ভালো লাগছিল, রিদমটা এত সুন্দর ছিল, আমার নিজেরও নাচতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ঠিক আছে, একটু নিচে দিলেই হতো, তাই না? তো যাই হোক, ঠিক আছে। তবে নিচে যখন যাচ্ছিলাম, তো আমার শ্বশুরমশাই বারণ করে দিলেন যে তুমি সামনে পেছনে এই দুটো জায়গাতে যাও, পরিস্থিতি খুব একটা সুবিধের নেই। মানে এই যে মিছিলটা বেরিয়ে চলে গেল, এরপর থেকেই ডিটোরিয়েট করতে আস্তে আস্তে শুরু হবে। তো যাই হোক, ঠিক আছে, এবারে বেরোলাম। বেরিয়ে প্রথমে যে আমার বাড়ি থেকে বেরিয়েই আমার ডান হাতে যে মন্দিরটা, এটা কিন্তু স্বপ্নাদিষ্ট একটা মন্দির। কে বা কাহারা অনেকগুলো বা বাড়ির যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ সেটাকে ফেলে গেছিল। এই পাড়ার একজন ভদ্রলোক হঠাৎ করে, মানে তিনি অনেক রাত্রে মধ্যরাত্রে করে, এখানে একটা পাকুড় গাছ ছিল, তো তা সেখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে অপকীর্তি করতো। হ্যাঁ, তো সেখানে ফেলে দিয়ে গেছিল অযত্নে। তো এই পাড়ারই একজন ভদ্রলোক, মানে যেখানে এখন আমি যাচ্ছি, তো সেখানে একজন হঠাৎ করে সেই রাত্রেই স্বপ্ন দেখে যে আমাকে ফেলে দিয়ে গেছে, শিগগিরই একটা কিছু ব্যবস্থা করো। তা ভদ্রলোক সকালবেলায় উঠে, একটি ভক্ত মানুষই ছিলেন, তো উনি স্বপ্নে যেরকম ভাবে দেখেছেন যে ঠিক সেই রকম ভাবেই শিবলিঙ্গ পড়ে রয়েছে, বেশ বড় শিবলিঙ্গ। সেটাই আলটিমেটলি পরবর্তীতে সেটাই প্রতিষ্ঠা হয়েছে নাকি ওটা তো ডিটেলে জানি না, কিন্তু এই ব্যাপারটা, এই থানটি কিন্তু স্বপ্নাদিষ্ট। আচ্ছা, তারপরে যাই হোক, তিনি একটু পাড়ার লোকজনকে জানান, এবং এই জায়গাটাতে মানুষজনের যেহেতু শিবভক্তি রয়েছে, এবং ভদ্রলোক হচ্ছে এটাও দেখেছিলেন যে কে ফেলে দিয়ে গেছে। তারপরেতে তার বাড়িতেও যাওয়া হয় এবং কনফার্ম করা হয় যে হ্যাঁ, উনিই রাত্রিবেলায় এসে ফেলে দিয়ে গেছিলেন। তো এখন এখানে খুব ভক্তিভাবে প্রত্যেকদিন নিত্য পূজা করা হয় ভোলা মহেশ্বরকে, কিন্তু এটা কোনো মন্দির নয়। পরবর্তীকালে কাউন্সিলর এই জায়গাটা খুব সুন্দর করে চাতাল টাতাল করে বাঁধিটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর মানুষজন আসেন, কিন্তু এটা কোনো মন্দির নয়, এটা একটা মানে থান, এই আর কি, মানে থানই বলবেন আর কি। তো যাই হোক, ঠিক আছে, প্রচুর মানুষজন এসেছেন এখানে আজকে, ওই ইয়ে করেছেন, জল টল দিয়েছেন। আর পাকুড় গাছটাকে এরকম ভাবে ধর্মের আবরণে মুড়ে দেওয়াতে আমি অত্যন্ত আনন্দিত যে গাছটা কখনো কাটা হবে না। হ্যাঁ, কারণ এই পাকুড় গাছের নিচে এসে ফেলেছেন, তিনি স্বপ্ন দেখেছেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে এই ধর্ম বিশ্বাসটা জুড়ে গেছে এই গাছটার সাথে। এইবার এই গাছটাকে হয়তো বা কখনোই নিহত হতে হবে না। আর আপনারা গোড়া দেখে বুঝতে পারছেন, বহু প্রাচীন গাছ। তো যাই হোক, ঠিক আছে, এরপরে ওখান থেকে হলো, তারপরে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশে আর একটা যে শিবের মন্দির, সেখানে গিয়ে দেখলাম সারাদিনে প্রচুর ভিড় ছিল। এই সময়টা খুব একটা ভিড় নেই। এইখানে আমি খুব একটা ভিডিও করেছি, কম করেছি, কিন্তু
মানে যখন আমি উপাসনা করছি তখন আর কোনো রকম ভিডিও করিনি। এই মন্দিরটা অত্যন্ত জাগ্রত মন্দির, এটা তন্ত্রমতে সিদ্ধ মন্দির। আর মেয়েটার একটা মস্ত বড় চুল দেখে বুঝতে পারছেন তো কত সুন্দরভাবে চুলটাকে মেনটেন করেছে। কিন্তু এই চুল ছেড়ে কখনো মন্দির আসতে নেই, কারণ চুল পেটে গেলে আমাদের যখন শরীর খারাপ করে তখন চুলকে অশুচি মনে করা হয়। ঠাকুরের জায়গায় চুল পড়ে গেলে সেটাকে খারাপ মনে করা হয়, অশুদ্ধ। সেই জন্য শ্রীমা বলতেন যে চুল খুলে কখনো ঠাকুরকে খেতে দিবি না। তো যাই হোক, আর একটা ব্যাপার যেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে চুল মন্দিরেতে নিয়ে আসা উচিত না, খুব চট করে জ্বলে যেতে পারে। কারণ মানুষজন হাতে ধূপকাঠি যেখানে সেখানে রেখে দেয়, যেখানে সেখানে প্রদীপ করে। চুলের ব্যাপারটায় খুব সাবধান থাকতে হয়। মন্দিরে গেলে চুল ছেড়ে এই জন্য পুজো করতে নেই, মন্দিরে যেতে নেই, এইগুলো বলে কিছুটা নিজের সিকিউরিটির জন্য, আর কিছুটা সূচি অসুচি ব্যাপার থাকে। কারণ চুল খুব একটা স্বাস্থ্যকর বলে মনে করা হয় না। আর এই যে ছোট্ট একটা মা কালীকে দেখছেন, এই মা কালী হচ্ছে আমার বাড়ি থেকে আগে ফ্ল্যাটটা যখন ছিল না তখন একদম সরাসরি দেখা যেত। যাই হোক, আজকে আর এই প্রসঙ্গটা আনছি না। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে এবার আমাকে হাঁটতে হবে। হয়তোবা আমি শিবের মাথায় মন্দিরে এসে জল দিইনি, কিন্তু আমার কোনো রকম গ্লানি নেই এবং কোনো রকম ভাবেই আমার কোনো রকম আফসোস নেই। আমি বাড়িতে খুব মন ভরে বাবা ভোলা মহাশয়কে ডেকেছি এবং সারাদিনই আমি মোটামুটি এই ডাকের উপরেই আছি আর কি। এখনো যেমন মুন্ডু তুলে এখন আমি ওই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়ই জপ করছি। কিন্তু একটা জিনিস হলো যেটা আমি আজকে কিন্তু কমপ্লিট করতে পারলাম না। এই যে এখন আমি হাঁটতে শুরু করেছি, তারপর হঠাৎ করে আমার পাটা আমি বুঝতে পারলাম একটু স্টিভ হতে শুরু করলো আর কি, কাপ মাসলটা। তো তাড়াতাড়ি করে আমাকে আজকে এটা বন্ধ করে দিতে হলো। আমি কিন্তু আজকে 10,000 স্টেপ কমপ্লিট করতে পারিনি। হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু। আজকে আমার যা পায়ের যন্ত্রণা করছে, আমি আজকে 10,000 স্টেপ কমপ্লিট করতে পারলাম না। ওই ট্রেডমিলে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারলাম কাপ মাসলটা ক্র্যাম্প করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে চুপ করে বসেছিলাম বেশ কিছুক্ষণ। তাতে করে বুঝলাম যে আজকে কমপ্লিট করতে পারবো না। আজকে আমার স্টেপ হয়েছে প্রায় শেষের দিকে এসেই মাসলটা হঠাৎ স্টিফ হয়ে যাচ্ছিল। আমার হচ্ছে 9-6-9-6 9696 স্টেপস হয়েছে আজকে। তা ভালো কি ভগবান, শিবরাত্রির দিন 9-6 হয়ে গেল, তা আবার দুবার। তো ঠিক আছে, আর কি করা যাবে, হলো না আজকে, কিন্তু হয়ে যেত জানেন তো। তো তারপরে বেশ অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে একটুখানি ওই জায়গাটা শেক দিলাম। তারপরে একটু যখন নর্মাল হলো তখন দেখছি ব্যথা আছে, হয়তোবা ওই স্টিফনেসটা কমে গেছে কিন্তু ব্যথা আছে। তো তারপরে কোনো রকমে এখন গিয়ে রান্নাঘরটা কমপ্লিট করলাম। সকালবেলাতে উঠে না হলে ওই স্তূপাকৃতি জিনিসপত্র আর দেখা যাবে না চোখে। তো যাই হোক, এখানে যেটা হয় যে শিব পার্বতীর বিয়ে দেয় এরা এখানে, এবং সারা রাত ধরে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে। যারা ফ্ল্যাটে থাকে একেবারে ওই দিকটা আচার্য কাকিমাদের সব থেকে কষ্ট হয়। তা আজকে আমি একটু ভালোভাবে বলে এসেছি, তোমরা না রাত পর্যন্ত চিৎকার করো না, হ্যাঁ, এখানটা একটু অসুবিধাই হয়। তা যাই হোক, দেখছি কথা শুনেছে এবারে, তো অত আমার জন্য না হোক অনেরাও বলেছে। তো ওখানে একজন ভদ্রমহিলা, তিনি জল ঢালতে এসেছিলেন, ওই পাড়ারই অ্যাকচুয়ালি। তো তিনিও বলেন, হ্যাঁ প্লিজ এরকম করো না তো, তোমরা এত চিৎকার চেঁচামেচি করো। ওর আবার ঘরেতে শাশুড়ি খুব অসুস্থ। তো যাই হোক, মানে সবাই মিলে মিশিয়ে বলাতে হয়তোবা করছে, কিন্তু ওই যে ভীষণ চেঁচামেচি হুল্লাটের যে ব্যাপারটা, সেটা একটু কম মনে হচ্ছে। আবার একটা ফ্যামিলির এই বাড়ি হচ্ছে শেষ শিবরাত্রি এখানে, ওরা এই মার্চেই চলে যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, ঠিক আছে, আজকের দিনটা এরকম ভাবেই কাটলো। পাটা ব্যথা করছে। কালকে আমি শিবের মাথায় জল দেবো। মা বারবার করেই বলছেন যে পাশে শিবের মন্দিরটাতে যাস, শিবের মাথায় জল দিস। তো সকালবেলা উঠে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসে তবে যাব, যদি পায়ের ব্যথা ঠিক থাকে তাহলে। তা নইলে আমি আবার কালকেও ঘরে শিবকেই দেবো। গেছি, প্রণাম করেছি, ভালো লেগেছে খুব, কিন্তু শরীরটা আগে তো, তারপর সবকিছু। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। দেখা আর আজকের দিনে আমার আর কিছুই বলার নেই। পোশাকটি ছাড়বো, একটু ভগবানের কাছে যাব, নম করবো, ঘুমবো। এই দেখা হচ্ছে কাল, ততক্ষণ।